15 মিনিট পর গেলডিতে চেপে শহর ছাড়ল শেরিফ হুগো বার্নেট। ফেরি রোড ধরে উত্তরে ছুটল। ম্যাট স্টুয়ার্ট আর ব্রুস লুকাস রাঞ্চ হাউস পরিষ্কার করার কাজে ব্যস্ত। এখানকার একটা মাত্র রুমই এতদিন ব্যবহার করা হয়েছে বোঝা গেল। একটা বিছানা পাতা ব্যাংক আছে সে রুমে। ওয়াল পেগে কিছু কাপড়ও ঝুলছে। বাকি সব রুমে ধুলো আর মাকড়সার জালের রাজত্ব। রাস্তার দিকের জানালার মাকড়সার জাল ছাপ করছিল ব্রুস লুকাস। হঠাৎ বলল, কে যেন আসছে। ম্যাট কাজ বন্ধ রেখে দুজনেই বেরিয়ে এলো। ব্রুস দাঁড়ালো দরজার কাছেই, যাতে প্রয়োজন দেখা দিলেই হাত বাড়িয়ে ভেতরের দেয়ালে ঠেস দিয়ে রাখা রাইফেল তুলে নিতে পারে। এ তো শেরিফ। রাইডার আরেকটু কাছে আসতে ম্যাট বলল বিস্মিত গলায়, এখানে কি চায় বেটা? ব্রুস বলল, মনে হয় আমাদের এখান থেকে ভাগিয়ে দিতে এসেছে। করে দেখুক সে চেষ্টা, বৃদ্ধ বলল। ওর ঘাড়ে কটা মাথা, আমিও তা দেখে ছাড়ব। আমিও, বলল ম্যাট। অনেক হয়েছে। এক পেশে আইনকে আর পরোয়া করি না আমি। রাঞ্চ হাউসের সামনে এসে দাঁড় করালো শেরিফ। চারদিকে চোখ বুলিয়ে নিয়ে ম্যাট ও ব্রুসকে দেখল। রাইফেলের কাছে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, বলল সে। আমি আজ তোমাদের ক্ষতি করতে আসিনি। এই কথা বলতেই এত দূরে এসেছ? ব্রুস লুকাস বলল। না, কিছু তথ্যের সন্ধানে বেরিয়েছি আমি। ভাবলাম যাওয়ার পথে দেখে যাই লেজি ওয়াইন। ম্যাটের দিকে ফিরল লোকটা। নিজের জায়গায় ফিরে আসতে পেরে কেমন লাগছে? ভালো। ভেতরে ভেতরে অবাক হলো। তীক্ষ্ণ চোখে পরখ করল লোকটাকে। হঠাৎ তার এত বদলে যাওয়ার কারণ ভেবে পাচ্ছে না। লোকটার চেহারায় আচরণে সব সময় যে শত্রুতার ছাপ থাকতো, আজ তা একদম অনুপস্থিত। কেন? কিসের ব্যাপারে তথ্য খুঁজছো তুমি? কাল রাতের ঘটনা সম্পর্কে, বলল ও। মাথা নাড়ল শেরিফ। কিছু ট্রেসপাসারকে নিজের জমি থেকে ভাগিয়ে দিয়েছো তুমি, সেই কথা বলছো? না, সেসব আমার অজানা নেই। কিন্তু নেল টমসন বলে গেছে ওরা নাকি আবার আসবে, সতর্কতার সাথে বলল ম্যাট। সেক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম হয়ে উঠতে পারে। হয় হোক, শেরিফ জবাব দিল। সবারই নিজ সম্পত্তির নিরাপত্তা বিধান করার অধিকার আছে। লম্বা করে দম নিল। শুরু হয়ে উঠেছে চাউনি। হুগো, তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি। বিশেষ কিছু বলতে চাইছো তুমি? না, আমি এসেছি লুইস কার্লসনের হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য জোগাড় করতে। দাঁড়াও, অস্থির হয়ে না। আমি জানি ওই ঘটনার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আমি কেবল তোমার মতামত জানতে এসেছি। লোকটাকে কে খুন করতে পারে সে ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? এতদিন পর কার তা জানার দরকার পড়ল? আইন জানতে চায়। লুইস কার্লসনকে পেছন থেকে গুলি করা হয়েছিল। জাজ হেনরি আর আমি চাই খুনিকে কোর্টের সামনে হাজির করতে। তাই এসেছি আমি। অনেক দেরি হয়ে গেল না? ব্রুস লুকাস বলল। খুনটা যখন ঘটে তখনই যদি চেষ্টা করতে, হয়তো ধরা পড়ত খুনি। নিরীহ ম্যাটকে এত কষ্ট করতে হতো না। শেরিফের জবাব শুনে দুজনেই হতভম্ব হয়ে গেল। শান্ত কণ্ঠে বলল সে, ঠিকই বলেছ তুমি ব্রুস, তাই হওয়া উচিত ছিল। কিন্তু যত দেরিই হোক, খুনি এখনো মুক্ত এবং তাকে আমি অবশ্যই ধরব। ম্যাট, আমি কিন্তু তোমার মতামতের অপেক্ষায় আছি। মাথা নাড়ল না শেরিফ। অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত কার্লসনের খুনের ব্যাপারে কিছুই জানতাম না আমি, কাজেই তোমাকে কোনো সাহায্য করতে পারছি না। ব্রুস লুকাস দরজা ছেড়ে এগিয়ে এলো। সিগারেট রোল করার ফাঁকে বলল, কম্বাইনের লোকজনকে জিজ্ঞেস করে দেখতে পারো তুমি শেরিফ। হয়তো ওরা কোনো তথ্য দিতে পারে।
হয়তো তাই করব, বলল সে। ঘোড়া ঘোরাতে উদ্যত হলো। ম্যাট স্টুয়ার্টের বিস্ময় তখনও কাটেনি। একটা মানুষ রাতারাতি এত বদলে যায় কি করে? ভাবতে গিয়ে যেন অথই সাগরে পড়েছে। হুগো, বলল ও, তোমার ব্যাপারটা কিছুতেই মাথায় খেলছে না আমার। তুমি কি বলবো? এতদিনে সত্যি সত্যি একজন শেরিফের আচরণ করছো তুমি। মৃদু হাসি ফুটল হুগোর মুখে। দেরিতে হলেও নিজের মধ্যে এই পরিবর্তন এসেছে বলে আমি খুশি, এবং এটা শেষ পর্যন্ত বহাল থাকবে, তাতে কোনো ভুল নেই। 10। সূর্য অস্তের খানিক আগে লেজি ওয়াইতে এসে হাজির অ্যানে উইলসন। মেয়েটিকে দেখে খুশি হলো ম্যাট। সাদর অভ্যর্থনা জানিয়ে রান্স হাউজে নিয়ে এলো তাকে। আপাতত এটা তোমার রাজত্ব, বলল ও। আমি আর পুরুষ যতদূর সম্ভব সাফ সূত্র করে রেখেছি। খুব বেশি কষ্ট করতে হবে না তোমাকে। নিজের চারপাশে তাকালো যুবতী। আনন্দে চকচক করে উঠল চোখ। মৃদু হাসি ফুটল মুখে। অনেকদিন পর কোনো বাড়িতে থাকার সুযোগ পেয়ে ভালো লাগছে, বলল অ্যানি। নিজের না হোক, মাথার উপর রান্না করার জন্য কিচেন তো পাওয়া গেল। ধন্যবাদ ম্যাট। থামো দেখি, বলল। আমরা সবাই পরিস্থিতির শিকার। আমি ভাবছি অন্য কিছু। কি নিয়ে? তোমাকে নিয়ে। কম্বাইন যে কোনো সময় রাঞ্চ আক্রমণ করতে পারে। তখন নিশ্চয় গোলাগুলি হবে। তখন। এবার তুমি থামো দয়া করে, এনেই বলল। বাবা আছে এখানে, পুরুষ আর তুমি আছো, কাজেই আমি ভয় পাই না। শুধু রূপই নয়, দীর্ঘ নৈতিক চরিত্রেরও অধিকারী এ মেয়ে, ভাবল ম্যাট। তার সাথে আছে আপন ব্যক্তি স্বাধীনতা, সম্পর্কে টনটনে আস্থা। এরকম মেয়ের ভয় না পাওয়াই স্বাভাবিক। সামনের রাতটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে, তাই সন্ধে না লাগতেই ডিনার সেরে নিল। তারপর কড়া এক মগ কফি খেয়ে সিগারেট ধরালো ম্যাট স্টুয়ার্ট। চিন্তিত মনে টানতে লাগলো। আগেই নিজেদের মধ্যে আলোচনা সেরে রেখেছে অ্যালেক, ব্রুস আর সে। পালা করে রাতভর পাহারা দেবে। বলা যায় না, যে কোনো মুহূর্তে আক্রমণ চালিয়ে বসতে পারে কম্বাইন। অতএব সতর্ক থাকতে হবে তাদের। সিগারেট শেষ করে উঠল ও। অ্যানির আরেক মগ কফির প্রস্তাবে মাথা নেড়ে দুই বুড়োর উদ্দেশ্যে বলল, ঘুমিয়ে নাও। মাঝরাত পর্যন্ত আমি থাকছি পাহারায়। তারপর আমাকে ডেকে দিও, ব্রুস লুকাস বলল। তুমি আজ ঘুমিয়েই কাটাও। আমি আর অ্যালেক পাহারায় থাকবো। কাল তুমি গার্ড দিও। ঘোড়া রেডি করে বেরিয়ে পড়ল ম্যাট। রুবিকন ক্রিকের উপরের উঁচু জায়গায় এসে থামল। গাঢ় অন্ধকারে ঢাকা পড়ে আছে ধরণী। কালো আকাশে এরই মধ্যে বেশ কিছু তারা ফুটেছে। উজ্জ্বল লাগছে সেগুলো। উজ্জ্বল, শীতল। টানা 2 মিনিট অনড় বসে থাকলো যুবক। অনেক দূরের এক চিলতে হোল্ডেতে আলোর আভাসের দিকে তাকিয়ে থাকলো পলকহীন চোখে। কিসের আলো ওটা? তারপর শ্রাগ করল। কেমন একটা অস্বস্তি খোঁচাচ্ছে। দক্ষিণে নজর দিল সে। কম্বাইনের মূল হেডকোয়ার্টার্স প্যাট্রিক প্লেস থেকে এদিকে আসার চেষ্টা করতে হলে ওদিক থেকেই হবে, কারণ ওটাই তাদের জন্যে সংক্ষিপ্ত পথ। কিরিক থেকে নেমে হেলে দুলে মেইন রোডের দিকে চলল ও। খানিক দূর যেতেই ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেল। সঙ্গে সঙ্গে রাস্তা ছেড়ে কয়েক গজ সরে এসে থেমে পড়ল। ব্যাপারটা বোঝার জন্য অপেক্ষায় থাকলো। কিছুক্ষণ পর আশ্বস্ত হলো ঘোড়া একটাই বুঝতে পেরে। এদিকেই আসছে ধীরে সুস্থে। কোনো তাড়া নেই আরোহীর। সময় হয়েছে বুঝতে পেরে হাঁক ছাড়ল ম্যাট। হ্যালো, কে যায়? অচেনা রাইডার ও তার আরোহী চমকে উঠল। থেমে পড়ল ঘোড়াটা। এক মুহূর্ত পর জবাব এলো,
আমি ডক রিচার্ড। তুমি কে? দুঃখিত ডক, আমি ম্যাট স্টুয়ার্ট। রাস্তায় উঠে এলো তার ভর। ডরম্যান রাঞ্চ থেকে ফিরছো মনে হচ্ছে। ব্যাপার কি ডক? আর কি, বুড়ো ডেভ মারা গেছে, বলল সে। দুপুরের দিকে অবস্থা খারাপ দেখে স্মিথ রেমন খবর দিতে গিয়েছিল আমাকে, কিন্তু এসে দেখি সব শেষ। কিন্তু তুমি এখানে কি করছো? শ্রাগ করল ম্যাট। টেইল চেক করছি। তার মানে নতুন সমস্যা বাঁধাতে যাচ্ছ? না, ব্যাপারটা তা নয় ডক, কিন্তু কে হুফারের চোয়াল তাই বলছে। লোকটা বলল, ওটা আর কখনো স্বাভাবিক আকৃতি ফিরে পাবে না। কি দিয়ে মেরেছিলে? টমসনের কথাও শুনেছি। ব্যাটা যদিও আমার কাছে আসেনি, কিন্তু শুনলাম স্পার দিয়ে তার সারা শরীর থেতলে দিয়েছ তুমি। যাকগে, চলি, অনেক কাজ পড়ে আছে। কাল ডেভের শেষকৃত্য, সে আয়োজন করতে হবে। ভালো মানুষ ছিল বুড়ো, সত্যি ভালো মানুষ ছিল। চাই। টেকার রুবি কেমন আছে ডক? প্রশ্ন করল ও। বিশেষ করে রুবি? বুঝতেই তো পারছ, কাল আসছো তো অনুষ্ঠানে। এলে ওরা নিশ্চয় কৃতজ্ঞ হবে। হ্যাঁ, আসবো। কিরিকের উপরের উঁচু জায়গাটায় ফিরে এসে স্যাডল থেকে নামলো ম্যাট। মাটিতে বসলো, তাকিয়ে থাকলো দূরের আলোটার দিকে। এখন বুঝতে পারছে ওটা কিসের আলো। ঠিক মাঝরাতে নিভে গেল ওটা। ব্যাংক হাউসে ফিরে এলো ম্যাট। দেখলো আগের ঘুম ভেঙে গেছে অ্যালেক উইলসনের। ওর সাড়া পেয়ে ব্যাংকে উঠে বসলো সে। ওদের কোনো সাড়া পেলে না। আলো ফোটার খানিক পর পাহারাদারি সেরে ফিরে এলো বৃদ্ধ উইলসন। উঁচু পেইরির ঠান্ডা বাতাসের মধ্যে রাত কাটিয়ে অবস্থা কাহিল। কষ্টটা বেথা গেছে অবশ্য। এটাই স্বাভাবিক, বলল সে ম্যাট ও বুরুষের উদ্দেশ্যে। এত তাড়াতাড়ি কিছু করবে না ওরা। মাথা নাড়ল বুরুষ। ঠিক, ওদের জায়গায় আমি হলেও অপেক্ষা করতাম, সতর্কতায় ঢিল না পড়া পর্যন্ত। কিন্তু আমি সতর্ক থাকতে চাই এর একটা বিহিত না হওয়া পর্যন্ত, ম্যাট বলল। আজকের দিনটা বুরুষ গার্ডে থাকবে। এলে ঘুমিয়ে নাও। আর তুমি? বুরুষ বলল, শহরের দিকে যাওয়ার ইচ্ছে আছে। শহরে? সেটা কি ঠিক হবে? ওটা শত্রু এলাকা। না বুরুষ, আমি তা মনে করি না। কারণ কম্বাইন এখানে বহিরাগত, আমি বা আমরা নই। হ্যাঁ, তা অবশ্য ঠিক, বিড়বিড় করে বলল বৃদ্ধ। নাস্তা খেয়ে বেরিয়ে পড়ল ম্যাট। লং ডি রান্স হাউসে এসে উপস্থিত হলো। প্রথমে মনে হলো বাড়ি ফাঁকা, কেউ নেই। কোনো রকম সারা শব্দ নেই। ফিরে যাবে কিনা ভাবছিল ম্যাট। এমন সময় রান্স হাউসের দরজা খুলে গেল। রুবি ডরম্যানকে দেখা গেল দোরগোড়ায়। পরনে কালো ড্রেস। চোখ দেখে মনে হয় কাঁদছিল এতক্ষণ। এই চেহারায় মেয়েটিকে কখনো দেখেনি ও। হ্যাট খুলে মৃদু গলায় বলল, কাল রাতে ডক রিচার্ডের কাছে তোমার চাচার মৃত্যুর খবর শুনেছি। আমি খুব দুঃখিত। মাথা দোলালো রুবি। অনেক বয়স হয়েছিল আঙ্কেলের, বিড়বিড় করে বলল। নিজের জমিতে নিজের ঘরে ঘুমের মধ্যে শান্তিতে মরেছে। আমরাও তাই চেয়েছিলাম। একটু থেমে আবার বলল, আমরা যা করেছি, যেভাবে করেছি, তা আঙ্কেলের প্রতি আমাদের কর্তব্য ভেবেই করেছি। সেজন্যে কোনো দুঃখ নেই টেকের বা আমার। মাথা ঝাঁকালো ম্যাট। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। দুগালে মৃদু লাল রং ফুটল যুবতীর। ম্যাটের দিকে তাকিয়ে থাকলো। 1 বছরে মানুষ এত বদলে যেতে পারে ভাবতে অবাক লাগছে ওর। সেদিনের নিজের সম্পর্কে উদাসীন, আমোদে এবং দুর্বল চিত্রের সেই ম্যাট স্টুয়ার্টকে এর মধ্যে দেখতে পাচ্ছে না রুবি। যাকে দেখতে পাচ্ছে সে সম্পূর্ণ আলাদা।
অনেক পোড় খাওয়া কঠিন এক মানুষও পুড়ে পুড়ে নিখাত হয়ে উঠেছে। সেদিন রন জনসনের স্টোরের সামনে কে হুপারকে ওর নির্দয় মার দেয়ার কথা খেয়াল হলো রবির। ম্যাটের অসম্ভব ক্ষিপ্ততা আর নিষ্ঠুরতা দেখে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিল ও। ম্যাট মৃদু মৃদু হাসছে দেখে চিন্তার সুতো ছিঁড়ে গেল। আমি জানি একসাথে অনেক কিছু নিয়ে ভাবছো তুমি, বলল ম্যাট। সেজন্যে তোমাকে আমি দোষ দিই না, কেননা ফিরে আসার পর থেকে এ পর্যন্ত আমাকে অন্য চেহারায় দেখেছ তুমি। তোমাকে একটু ধৈর্য ধরতে অনুরোধ করব রুবি। কিছু বিষয় আছে যা ভুলে যেতে চাই আমি, কিছু চিঠি খুঁজে পেতে চাই। পরেরটা সহজ, কারণ অতীতের সেই দিনগুলোতে অনেক মধুর চিঠি জমা আছে আমাদের। গালের রং আরো গাঢ় হলো রুবির। কিছু বলার দরকার, অথচ ভাষা খুঁজে পাচ্ছে না। স্মিথ রেমন হাজির হয়ে এই বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধার করল ওকে। বাগবোট নিয়ে শহর থেকে ফিরেছে সে রুবিকে শেষকৃত অনুষ্ঠানে নিয়ে যেতে। ম্যাটকে দেখে হাসল লোকটা। হুগো বার্নেটের মুখে তোমার লেজি ওয়াইন পুনর্দখলের কথা শুনেছি, বলল সে। খুব খুশি লাগছে। ধন্যবাদ রেমন, তবে সাবধান। ডিউক স্পেল থেকে সতর্ক থেকো। সে কে? ভুরু কোচকাল ম্যাট। গোল্ডেন হর্ন হোটেলের মালিক, চেহারা বিকৃত করে বলল লোকটা। রজার লোগানের মতো আরেক হারামজাদা। ধন্যবাদ, কিন্তু একটা কথা, আমার জমিতে 66 ব্র্যান্ডের গরুর সাথে লং ডি রগুলো রগুলো ঘাস খেয়ে বেড়াচ্ছে দেখলাম। এর অর্থ কি? একটু অপেক্ষা করো, মুচকি হাসল সে। খুব শীঘ্রই জানতে পারবে। 11। ব্যাপারটা এত সহজে মিটবে না বন্ধু, শ্যানজেরি বলল। ফিরে এসে যেভাবে নর্দন কুর্দন শুরু করে দিয়েছ, মনে হচ্ছে এর জের বহুদিন ধরে চলবে। একদিনের মধ্যেই কম্বাইনের 2 খুঁটি প্রায় উপড়ে ফেলেছ তুমি। না, স্বীকার করতেই হবে, ওদের বড় রকম এক ঝাঁকি দিয়ে ফেলেছ তুমি। পালিয়ে বেড়ানোর সময় কাঁচা মাংস খেয়ে থেকেছ নিশ্চয়। ব্যাপারটা বরং উল্টো, ম্যাট স্টুয়ার্ট বলল। প্রায়ই খাওয়ার মতো কিছু ভাগ্যে জুটত না আমার। শ্যানজেরির অফিসে মুখোমুখি বসে আছে 2 বন্ধু। 11টায় শুরু হবে ডেভ ডরম্যানের শেষকৃত। তাতে যোগ দেবে বলে সময় পার করছে। আমি ভয় পাচ্ছি কম্বাইনের পরবর্তী পদক্ষেপের কথা ভেবে, জেরি বলল। ওরা যে কি করবে ভেবে চিন্তা হচ্ছে। আমার হচ্ছে না, বলল যুবক। অর্থাৎ আরো কুটচাল মজুত আছে তোমার ভাণ্ডারে? আছে। একবার একটা করে চাল দেব আমি। প্রথম চাল দিয়ে ফেলেছি, এবার ওদের পালা। চিন্তিত ভঙ্গিতে মাথা ঝাঁকালো শ্যানজেরি। অবশ্য এক্ষেত্রে বিশেষ একটা সুবিধে পাচ্ছ তুমি। হুগো বার্নেট আর নেই কম্বাইনের সাথে। কাল রাতে জাজ হেনরির সাথে দেখা করতে গিয়েছিলাম। সে বলেছে মানসিকতা বদলে গেছে লোকটার। সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে সে এখন থেকে। ও, ভালো কথা। ম্যাথিউ টিমেস্টারকে এর মধ্যে বরখাস্তও করেছে সে। ব্যাটা এখন রজার লোগানের পেছন পেছন ঘুরছে। আচ্ছা, বেশ অবাক হলো স্টুয়ার্ট। তাই নাকি? তুমি খুশি হয়েছ মনে হচ্ছে। আমি কিন্তু অন্য কথা ভাবছি। তোমার সাথে ওর কিছু ব্যক্তিগত দেনা পাওনা আছে। ব্যাটা হয়তো এখন তা ওসুল করার চেষ্টা করবে। সতর্ক থাকা দরকার তোমার। অনুষ্ঠান শেষ হয়ে গেলে শহর থেকে চলে যাওয়াই ভালো তোমার জন্যে। মাথা নাড়ল ম্যাট। না, পালিয়ে বেড়ানোর অভ্যেস বদলাবার চেষ্টা করছি আমি, জেরি। এই কাজ আমাকে দিয়ে আর হবে না। আরও কিছু বলতে যাচ্ছিল জেরি, কিন্তু শেষ পর্যন্ত মন
বদলালো, উঠে পড়ল। চলো, সময় হয়ে গেছে। অনুষ্ঠানে যাওয়ার জন্যে নিজের বাগবোট প্রস্তুত রেখেছিল সে। ওটায় চড়ে শহরের কবরস্থানের দিকে যাত্রা করল দুজনে। গার্ডেনার ভিলে ওটা জেরির অফিস থেকে ৮ মাইল দূরে। গোল্ডেন হর্ন হোটেল পাশ কাটাবার সময় সামনে একদল রাইডারকে জটলা করতে দেখা গেল। ওরা কম্বাইনের লোক, বিড়বিড় করে বলল জেরি। ভাব সুবিধের মনে হচ্ছে না ম্যাট। অনুষ্ঠান শেষে চলে গেলেই ভালো করবে তুমি। দুঃখিত, মাথা নাড়ল ও। বললাম না, পালিয়ে বেড়ানো ছেড়ে দিয়েছি আমি। একটু পর কবরস্থানে পৌঁছলো ওরা। জায়গাটা ছোট, এরই মধ্যে মানুষে ভরে উঠেছে। চেনা জানা অনেককেই দেখল ম্যাট। জাজ হেনরি ও তার স্ত্রীও এসেছে। কবরের মাথার কাছে দাঁড়িয়ে জাজ তার স্বভাবসুলভ গম্ভীর গলায় অতষ্টি পরিচালনা করল। মিসেস হেনরি ও মেরি স্পেন রুবি ডরম্যানের দুপাশে দাঁড়িয়ে থাকলো। সমস্যা দেখলে ওকে সামাল দেবে, কিন্তু তার প্রয়োজন হলো না। শান্তই থাকলো ও শেষ পর্যন্ত। টেক ডরম্যানও জাজের পাশেই শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকলো প্রকাণ্ডদেহী যুবক। অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেল অনুষ্ঠান। অংশগ্রহণকারীরা একে একে শহরে ফিরে চলল। জেরির সাথে রন জনসনের স্টোর পর্যন্ত এলো ম্যাট। ওটা হিস রেইলে নিজের ঘোড়া বেঁধে রেখেছিল শহরে পৌঁছে। সেদিকে এগোতে যাচ্ছিল। এই সময় পেছন থেকে টেক ডরম্যানের গলা শুনে ঘুরে তাকালো। অনুষ্ঠানে তুমি আসায় আমি কৃতজ্ঞ ম্যাট, বলল যুবক। অবশ্য যদি স্বেচ্ছায় এসে থাকো। আমি স্বেচ্ছায় এসেছি, বলল ও। খেয়াল করলো কি যেন একটা পরিবর্তন ঘটে গেছে তার মধ্যে। শেষবার যখন ওকে দেখেছে ম্যাট, তখন অন্যরকম মনে হয়েছিল। আজ দেখছে আরেক রকম। ব্যাপারটা আত্মবিশ্বাস, ভাবল ম্যাট। আজ অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে ওকে। রেমন বলেছে আজ তুমি আমাদের রাঞ্চে গিয়েছিলে, বলল যুবক। বিশেষ একটা ব্যাপারে ওকে প্রশ্ন করেছ। উত্তরটা আমি দিচ্ছি ম্যাট। শুধুমাত্র আঙ্কেল ডেভের মৃত্যু যাতে শান্তিতে হয়, সেজন্যেই এতদিন কম্বাইনের সাথে আপোষ করে চলেছি আমি। আসলে আপোষের ভান করেছি। অসহ্য লাগলেও ওই একটিমাত্র কারণে সহ্য করে গেছি। কথা গুছিয়ে নেয়ার জন্যে একটু থামল সে। 1 বছর আগে হঠাৎ আঙ্কেলের শরীর ভেঙে পড়ে। আমি আর রুবি তখন ঠিক করলাম তাকে গার্ডেনভিল হাসপাতালে নিয়ে আসব। কিন্তু ডক রিচার্ড বাধা দিল। বলল ওই অবস্থায় মানুষটাকে এত দূরে বয়ে আনতে যাওয়া হবে তার মৃত্যুকে এগিয়ে নিয়ে আসা। নিজের জায়গা থেকে বের করে আনলে 1 মাসও বাঁচানো যাবে না তাকে। ম্যাট, তোমার কাছে হয়তো ব্যাপারটার তেমন গুরুত্ব নেই, কিন্তু আঙ্কেল জেব যে আমাদের জন্য কি ছিল তা কেবল আমরা 2 ভাই বোনই জানি। বিশ্বাস করো আর না করো, আমি বিশ্বাস করি। টেক মৃদু গলায় বাধা দিল ও। তাহলে আশা করছি বাকিটুকু করবে। ঠিক ওই সময় এসে হাজির হলো কম্বাইন। কলিন প্যাগেটের রাঞ্চ দখল করে নিল ওরা। কায়দা করে তোমাকেও ভরে ফেলল জেলে। লেকের পূব দিকে তখন আমি একা, তাই বাধ্য হয়ে আপোষ করলাম ওদের সাথে, চাচার কথা ভেবে। তবে এখন সেসব চুকে বুকে গেছে। রজার লোগানকে এবার দেখব আমি ডরম্যানদের ঘটানোর পরিণতি। সামনে তাকাও টেক, একটু দূরে বাকবোর্ডে বসা স্মিথ রেমন বলল। তাকালো ওরা। দেখলো গোল্ডেন হর্নের সামনে অপেক্ষামান রাইডারদের কাছে এসে দাঁড়িয়েছে রজার লোগান। 2 কোমরে হাত রেখে এদিকেই তাকিয়ে আছে। চেহারায় প্রচণ্ড বিরক্তি। লোকটা কিছু নির্দেশ দিতে একদল রাইডার বেরিয়ে এলো।
হেলে দুলে ওদের কয়েক গজের মধ্যে এসে দাঁড়ালো। রজার লোগান তোমাকে ডেকেছে, টেক, বলল এক রাইডার। মেজাজ খাট্টা হয়ে গেল তার। কি চায় ও? সিরাক করল লোকটা। তুমি তা ভালোই জানো। তাড়াতাড়ি এসো, আজ ওর মেজাজ ভালো নেই। চলে গেল রাইডার। তুমি যেও না টেক, রিমন স্মিথ রিমন বলল। ওকে আসতে দাও। এক মুহূর্ত ভাবল যুবক, কিন্তু নিজের লোকজনের সামনে ওকে কিছু বলার আছে আমার? এরকম সুযোগ হয়তো আর আসবে না। গোল্ডেন হর্নের দিকে পা বাড়ালো সে। একই মুহূর্তে লোগানো চরকির মতো ঘুরে দাঁড়ালো। দীর্ঘ কয়েক কদমে ঢুকে পড়ল হোটেলে। দুজন ছাড়া বাকি রাইডাররা অনুসরণ করল তাকে। সমস্যা ঘটতে পারে ভেবে আটকে উঠল স্মিথ। তাড়াতাড়ি নেমে এলো বাগবোর্ড থেকে। যেও না টেক, ভেতরে যেও না। কিন্তু শুনল না টেক ডরম্যান হনহন করে হেঁটে যাচ্ছে। টেক রেগে আছে, ভেতরে ঝামেলা ঘটিয়ে বসতে পারে। হরবর করে বলল বৃদ্ধ ফোরম্যান, আমরা কেউ আজ অস্ত্র নিয়ে আসিনি ম্যাট। তোমারটা ধার দাও আমাকে। মাথা নাড়ল ও। ওটা আমার দরকার হতে পারে স্মিথ, কারণ আমিও যাচ্ছি ভেতরে। এসো আমার সাথে। কিন্তু আমারও অস্ত্র দরকার, ব্যস্ত গলায় বলল বৃদ্ধ। এক মিনিট। দৌড়ে স্টোরে ঢুকে পড়ল সে। একটু পরই বেরিয়ে এলো একটা বিগ বোর শটগান নিয়ে। হাঁটার ফাঁকে ব্যাকশট শেল ভরছে। এই কি হচ্ছে? পড়ছে বেরিয়ে এসে হাঁক ছাড়ল হতভম্ব স্টোর মালিক। কোথায়? দামের জন্যে ভেবো না। পেছনে না তাকিয়ে বলল লোকটা। আজই পেয়ে যাবে। এর মধ্যে হোটেলের সামনে পৌঁছে গেছে ম্যাট স্টুয়ার্ট। যে দুই রাইডারকে পাহারায় রেখে গেছে লোগান, রাস্তার দিকে ফিরে সিগারেট টানছে তারা। ওকে দেখে সন্দেহের চোখে তাকালো। লোক দুটোর দুহাত সামনে এসে দাঁড়ালো ম্যাট। মাথা ঝাঁকালো। ভেতরে চলো দুজনেই, কড়া গলায় বলল ও। কেন? এক রাইডার বলল চোখ কুঁচকে। কে তুমি? তর্ক করো না, যা বললাম তাই করো। আবার কিছু বলতে যাচ্ছিল লোকটা, কিন্তু ম্যাটের পেছনে কামান হাতে স্মিথকে দেখে থেমে গেল। পা চালাও বন্ধু, বলল সে। আমাদের হাতে সময় কম, ঢোক গিলল প্রথম রাইডার। কয়েক মুহূর্ত সম্মোহিতের মতো তাকিয়ে থাকলো বিগ বোরের জোড়া মাদলের দিকে। এসো রিকি, সামলে নিয়ে সঙ্গীর দিকে ফিরল। এদের সাথে তর্ক করে লাভ নেই। ঠিক বলেছ, ম্যাট বলল, কোনো লাভ নেই, হাঁটো। ওদিকে হোটেলের ভেতরে লোগান, ডিউক ও ম্যাথু টিমস্টার দাঁড়িয়ে আছে বারের কাছে। শেষের জনের হাতে এক গ্লাস রঙিন তরল পদার্থ। রাইডাররা রুমের চারদিকে ছড়িয়ে আছে। লোগানের কয়েক হাতের মধ্যে এসে দাঁড়িয়ে পড়ল টেক ডরম্যান। নজর ঘুরিয়ে সবাইকে দেখে নিল এক এক করে। কি বলার আছে তোমার, বলো, মাথা ঝাঁকালো রজার লোগানের উদ্দেশ্যে। তারপর আমি বলবো কিছু। মুখ খুলতে গিয়েও থেমে গেল লোকটা। ফ্যাকাশে নীল চোখে টেকের পেছনে উদ্যত বন্দুক হাতে উদয় হওয়া ম্যাট ও স্মিথকে দেখল। ওসব কিসের জন্যে? স্মিথের উদ্দেশ্যে প্রশ্ন করল সে। হোল্ড আপ। সেরকম কিছু হলে এতক্ষণে উপরে পৌঁছে যেতে তোমরা। তর্জনী তুলে সিলিং দেখালো বৃদ্ধ। তুমি বডিগার্ড নিয়ে চলাফেরা শুরু করলে কবে থেকে টেক? লোগান বলল। তুমি যদি স্মিথ আর আমার কথা বুঝিয়ে থাকো, টেকের হয়ে ম্যাট বলল, তাহলে বলবো এটা আমাদের দুজনের সিদ্ধান্ত। আমি এসেছি ভেতরটা দেখতে, স্মিথ এসেছে আমাকে দেখাতে। সন্তুষ্ট? ঘুরে তাকালো টেক ডরম্যান, মুখে মৃদু হাসি। এক মুহূর্ত পর লোগানের দিকে ফিরল সে। কিছু বলার থাকলে বলো লোগান। কাল তোমাকে বিশেষ কিছু লোকের সাথে নতুন করে ঘনিষ্ঠ হওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছিল, বলল লোকটা। মনে হয় ভুলে গেছো সে কথা। তোমার জায়গায় আমি হলে কিন্তু ভুলতাম না। পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। ঠিক বদলে গেছে, তৎক্ষণাৎ জবাব দিল যুবক। এত বদলে গেছে যে তুমি কল্পনা করতে পারবে না।
কাজেই তোমার হুমকিতে এখন আর কোনো কাজ হবে না। এবার আমার কথা শোনো তুমি। আমি এবং আমার রাঞ্চ থেকে দূরে থাকবে তুমি এখন থেকে। লংডির মাটিতে আর ভুলেও পা রেখো না, কখনো না। না তুমি, না তোমার চোরের দলের কোনো ক্রু। টেক থামতে কয়েক মুহূর্তের জন্যে কবরের নীরবতা নেমে এলো রুমে। তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ল কেউ। কড়া চোখে টেকের দিকে তাকালো ডিউক স্পেল। ওদিকে ম্যাথু টি মাস্টার শেষ চুমুক দিয়ে সশব্দে গ্লাস রাখলো বারে। কয়েক পা এগিয়ে এলো টেকের দিকে। ডেপুটির পদ হারানোর পর থেকে এক নাগারে পান করছে লোকটা, ফলে টকটকে লাল হয়ে আছে চেহারা। দু চোখ জবা ফুলের রং ধরেছে। টেক ডরম্যানকে উদ্দেশ্য করে জঘন্য একটা গাল দিয়ে বসল সে। প্রায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খেলে গেল টেকের দেহে। প্রচণ্ড এক ঘুষিতে লোকটার মুখ থেতলে দিল যুবক। নরম মাংসের সাথে শক্ত হাড়ের সংঘর্ষে গা শিউরানো আওয়াজ উঠল। বিশাল দেহ নিয়ে উড়ে গেল প্রাক্তন ডেপুটি। হুড়মুড় করে আছড়ে পড়ল বারের উপর। চেহারা দেখলেই বোঝা যায় ঘুষির চোটে দিশে হারিয়ে ফেলেছে পুরোপুরি। সময় না দিয়ে আবার এগোলো রাগে অন্ধ টেক ডরম্যান। পরপর আরো দুটো ঘুষি মারল টিমের চোয়ালে। কাটা কলা গাছের মতো মেঝেতে আছড়ে পড়ল সে বিশাল ধর নিয়ে। কেঁপে উঠল গোটা বিল্ডিং। পরে আর পরে আর নড়ল না লোকটা, জ্ঞান হারিয়েছে। রক্তে ভেসে যাচ্ছে নাক মুখ। কয়েক মুহূর্ত তাকে দেখল টেক, তারপর মুখ তুলে রজার লোগানের দিকে তাকালো। যা বলেছি মনে রেখো, বলল সে শান্ত গলায়। আমার এবং আমার রাঞ্চ থেকে দূরে থেকো যদি নিজের ভালো চাও। ঘুরে দাঁড়ালো সে কথা শেষ করে। দীর্ঘ আত্মবিশ্বাসী পায়ে বেরিয়ে গেল হোটেল থেকে। যা চেয়েছিলে পেয়ে গেছো আশা করি, স্মিথ রেমন বলল। এবার বুঝেছ তো এটা কেন এনেছিলাম আমি? শটগান নাচালো। কেউ কিছু বলল না। সবাই চুপ। লোকগুলোকে ভাবনা চিন্তার সুযোগ না দিয়ে বেরিয়ে এলো ম্যাট ও স্মিথ। পেছনে আবার কবরের নীরবতা জেগে বসেছে রুমের মধ্যে। একসময় নড়ে উঠল রজার লোগান। বারের উপর মাঝারি শক্তিতে একের পর এক ঘুষি মেরে চলল, সেই সাথে সমানে খিস্তি করছে। আরও একবার হেরে গেলাম আমরা, একসময় বলে উঠল ডিউক স্পেল। এরকম চলতে থাকলে আর দেখতে হবে না মাথা চুলকালো। প্রথমে ছিল শুধু স্টুয়ার্ট। ও একা থাকতে যদি দ্রুত আঘাত হানতে পারতাম আমরা, তাহলে আজ এই সমস্যায় পড়তে হতো না। এখন ওর সাথে জুটেছে অ্যালেক আর ব্রুস। টেকও ভিড়েছে আজ, কাল হয়তো আরও কেউ ভিড়বে। তুমি ভেবেছ আমি সেটা বসে বসে দেখব? ঝাঁজের সাথে বলল রজার লোগান। কালই আমি। আবার কাল? খেকিয়ে উঠল ডিউক। কাল কেন? আজই করতে অসুবিধে কি? বেশ, মাথা ঝাঁকালো সে। আজই। আজ রাতেই সেরে ফেলতে হবে সমস্ত কাজ। 12 সেভিনো ও রেড স্টোন হিলের মাঝখানের ফাঁকা অংশের একেবারে উত্তর প্রান্ত থেকে শুরু হয়েছে বিশাল বন। যেখানে তার শুরু সেই জায়গাটার নাম মারভান্স কর্নার। এখানে দাঁড়িয়ে আছে নিঃশব্দ এক দোতলা বিল্ডিং। ওটার নিচতলায় রয়েছে সেলুন, স্টোর ইত্যাদি। উপরতলায় হোটেল, একটা সরু হল, তার দুপাশে কয়েকটা রুম। হোটেলের সামান্য দূরে আছে স্টেবল, করাল ও কিছু শেড। জায়গাটা দূরে এবং প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় মানুষজনের আনাগোনা কম। তাই বেশিরভাগ সময় করার কিছু থাকে না মালিক ক্লাইভ মালভার্নের। সেদিন দুপুরের পর একটু গড়িয়ে নেবে ভাবছিল সে। এমন সময় বাইরে এক রাইডারের সাড়া পেয়ে বেরিয়ে এলো। শেরিফ হুগো বার্নেটকে দেখে কুঁচকে উঠল ভুরু। এ বেটা কি চায় এখানে? ধীরে সুস্থে স্যাডল থেকে নামলো শেরিফ।
সারাদিন ঘোড়া চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। আড়মোড়া ভেঙে হাই তুলল, হাত নাড়ল হোটেল মালিকের উদ্দেশ্যে। গলা ভেজাবার মতো কিছু আছে ক্লাইভ? শিওর শেরিফ, ভেতরে এসো। মানুষটা বেশ লম্বা, তবে তালপাতার সেপাই মার্কা স্বাস্থ্য। মাথা পুরো টাক, ছোট ছোট চোখ, নাকটা ঈগলের ঠোঁটের মতো বাঁকা। তাকে অনুসরণ করে ভেতরে এলো শেরিফ। গলা ভিজিয়ে লম্বা করে দম ছাড়ল, ঠোঁট মুছল হাতের উল্টো পিঠ দিয়ে। তুমি অনেক বদলে গেছো শেরিফ, ক্লাইভ বলল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে। চেয়ারে বসে অতিরিক্ত সময় কাটানোর ফল। অনেক দিন পর এদিকে এলে তুমি। হ্যাঁ, মাথা ঝাঁকালো হুগো। 1 বছর পর এসেছি। তার পাল্টা পর্যবেক্ষণের মুখে একটু পরই চোখ নামিয়ে নিতে বাধ্য হলো ক্লাইভ। ব্যস্ত হয়ে উঠল বার মশায়। কিছু একটা সন্দেহ জেগেছে মনে, সতর্ক হয়ে উঠেছে। একটা সিগারেট রোল করে ধরালো শেরিফ, ঠোঁটের কোণে বাঁকা হাসি। তুমি ঠিকই ভাবছ ক্লাইভ, বলল সে। এমনি এমনি এত দূর আসিনি আমি, এসেছি খবরের খোঁজে। মুখ না তুলে ডিমের খোসার মতো মসৃণ টাক ঝাঁকালো লোকটা। আমার কাছে কোনো খবর নেই শেরিফ, এখানে কিছু ঘটে না। নিশ্চয় নিশ্চয়, বিড়বিড় করে বলল শেরিফ। কিন্তু আমি এখানকার কিছু নিয়ে আগ্রহী নই ক্লাইভ, অতীত নিয়ে আগ্রহী আমি। চিঠি হাতড়ে দেখো তো কিছু মনে পড়ে কিনা। আমার মতো দুর্বল স্মৃতিশক্তি আর কারো আছে কিনা সন্দেহ। ঝাড়া 30 সেকেন্ড লোকটার দিকে একভাবে তাকিয়ে থাকলো হুগো। আমার অফিসের ড্রয়ারে একটা রিওয়ার্ড ডজার আছে ক্লাইভ, থমথমে গলায় বলল। রূপ মাইমসের ব্যাপারে তোমার হয়তো বিশ্বাস হবে না, তার সাথে তোমার বর্ণনার কি অদ্ভুত মিল। অপরাধটা যদিও তেমন মারাত্মক না, সামান্য ঘোড়ার মালিকানা নিয়ে। আর পুরস্কারের টাকাটাও তেমন না, মাত্র $200। ওই টাকার জন্যে রাগ করল। স্মৃতিশক্তি স্মৃতিশক্তি বাড়ছে একটু একটু। হ্যাঁ, আত্মসমর্পণের ভঙ্গিতে বলল ক্লাইভ ম্যালভার্ন। আমি জানতাম বাড়বে। এবার বলো দেখি, লুইস কার্লসনের হত্যাকাণ্ড সম্পর্কে কি জানো তুমি? লুইস কার্লসন? কিন্তু 1 বছর আগে তুমিই না। আমি জানি আমি কি করেছি, কিন্তু ম্যাট স্টুয়ার্ট আসলে খুনটা করেনি, করেছে অন্য কেউ, এবং সে কে তা তুমি জানো। এরকম একটা জায়গায় কি ধরনের মানুষ আসা যাওয়া করে আমি বুঝি। তারা আর যাই হোক, সে যাক। তারা কথা হয়তো কম বলে, কিন্তু বলে। এখানে একটা কথা, সেখানে একটা কথা। সবগুলো ঘোরা দিলে একটা না একটা অর্থ দাঁড়ায়। সবগুলো জোড়া দিলে একটা না একটা অর্থ দাঁড়ায়। এরকম এক হোটেল বারের পেছনে যে থাকে, তার কানে অবশ্যই এরকম টুকরো কথা আসে। তা আসে, কিন্তু রূপ মাইমসকে যদি জ্যান্ত করতে না চাও তাহলে বলে ফেলো, বাধা দিয়ে বলল শেরিফ। আমি যা জানি সব শোনো, খানিক ইতস্তত করে বলল ক্লাইভ। সবচেয়ে ভালো হয় যদি তুমি ওয়াল্টার ডয়েসের সাথে কথা বলো। ভুরু কুঁচকে উঠল হুগোর। ওয়াল্টার ডয়েস কে? কম্বাইনের রাইডার। শেষবার শুনেছি রেড স্টোন হিলে ওদের এক লাইন ক্যাম্পের দায়িত্বে ছিল। লোকটা লুইস কার্লসনের হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী। মৃদু হাসি ফুটল শেরিফের মুখে। ওয়াল্টার ডয়েস ছোটখাটো মানুষ, ফ্যাকাশে। অতিরিক্ত ধূমপানের ফলে সারাক্ষণ কাশে। বয়স 50-এর কিছু বেশিই হবে। জনপদ থেকে অনেক দূরে কম্বাইনের এক লাইন ক্যাম্প রাইডারের চাকরি করে। আইনকে খুব ভয় তার। যুবক বয়সে হুইস্কির নেশায়
চুর হয়ে একটা ছোটখাটো অপরাধ করে বসেছিল ডয়েস। সেই থেকে লোকালয় ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াতে গিয়ে ব্যাপারটাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে। বহু বছর পর আইন স্বয়ং তার বিচ্ছিন্ন ক্যাম্পে এসে হাজির দেখে মনে মনে আঁতকে উঠল লোকটা। সংকুচিত হয়ে গেল। তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে স্যাডল থেকে নামল শেরিফ। বেশ কিছুক্ষণ এটা সেটা নিয়ে কথা বলল। প্রায় অপ্রস্তুত করে নিল ডয়েসকে। তারপর আচমকা আসল প্রশ্ন ছুড়ল। মুহূর্তে চেহারা কাগজের মতো সাদা হয়ে উঠল লোকটার। ভয়ে কিছুক্ষণ কথাই বলতে পারল না। কে বলেছে তখন আমি লুইসের সাথে ছিলাম? অনেকক্ষণ পর দুর্বল গলায় চিচি করে বলল, তোমার চোখের সামনে খুন করা হয়েছে লুইস কার্লসনকে। ঠিক। কঠোর হয়ে উঠল শেরিফের চেহারা। হ্যাঁ, কিন্তু থেমে গেল ডয়েস। হয়তো প্রশ্নটা সরাসরি করতে সাহসে কুলাচ্ছে না। তবে শেরিফ ঠিকই বুঝল লোকটা কি বলতে চায়। ক্লাইভ মালভানের মতো একই প্রশ্ন জেগেছে এর মনেও। নরম হলো শেরিফ। বলল, তোমার হয়তো খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা, কিন্তু আমি সত্যিই জানি না লোকটাকে কে খুন করেছিল। কে হুপার লাশ খুঁজে পেয়ে অভিযোগ করে। সেই অনুযায়ী জাজ সেলডন মার্ডার ওয়ারেন্ট জারি করে ম্যাটের নামে। আমি আর টিম গ্রেপ্তার করি লোকটাকে। জানতাম ম্যাটের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার গ্রহণযোগ্যতা নেই, কিন্তু তখন ব্যাপারটাকে পাত্তা দিইনি আমি। এখন দিতে চাই। বলো, খুনটা কে করেছিল? শেরিফের দিকে অপলক তাকিয়ে থাকলো ডয়েস। লোকটার উপর ভরসা করা যায় কিনা ভাবছে হয়তো। নামটা শুনলে তুমি রাগ করবে না তো শেরিফ? অনেকক্ষণ পর বলল। তোমার উপর রাগ করব? বিস্মিত হলো হুগো। কি বলছো? না মানে তোমার লোক? আমার লোক? কে? ম্যাথিউ টিমস্টার। টিমস্টার? চমকে উঠল সে। কি বলছো তুমি? ঠিকই বলছি শেরিফ। টিমস্টারই পেছন থেকে গুলি করেছিল লুইস কার্লসনকে। নিজের চোখে দেখেছি আমি। তার চোখে চোখ রেখে বলল ডয়েস। শেরিফের নজরের সামনে দৃষ্টি একটুও কাঁপল না। বেশ, পুরো ঘটনা খুলে বলো আমাকে। সেদিন খুব গরম পড়েছিল, শুরু করলো ডয়েস। কে হুপারকে বড় একপাল গরু নিয়ে লেজি ওয়াইয়ের পূব দিকে জড়ো করতে দেখে লোকটার মতলব কি ভাবছিলাম আমি। আমাকেও পালের দক্ষিণ দিকে যেতে বলল, যাতে গরুগুলো জায়গা ছেড়ে সরে না যায়। তারপর দুপুরের দিকে গরম অসহ্য হয়ে উঠতে আমি বার্নার্ড করালের খানিকটা উপরের গাছের ছায়ায় বিশ্রাম নিতে গেলাম। এর মিনিট 20 পর দেখি টিম আর লুইস ঘোড়ায় চড়ে শহরে যাওয়ার টেইল ধরে গল্প করতে করতে যাচ্ছে। একটু পর আমি যেখানে ছিলাম তার কিছুটা দূরে থামলো লোক দুটো। পরস্পরের কাছ থেকে বিদায় নিয়ে দুদিকে যাত্রা করল। 20 গজ মতো গিয়ে ঘুরে তাকালো টিম। যখন দেখলো লুইস তার দিকে তাকাচ্ছে না, সোজা নিজের পথে চলে যাচ্ছে, অমনি তার পিঠে গুলি করলো। একটু থামলো ডয়েস। প্রথমে ভেবেছিলাম ভুল দেখেছি। চোখ ভালো মতো রগলে আবার তাকালাম। দেখি না, ঠিকই আছে। সত্যি সত্যি মরে পড়ে আছে লুইস কার্লসন। তারপর ভয়ে ওখান থেকে সরে এলাম আমি। দীর্ঘ সময় চুপ করে থাকলো শেরিফ। কাউকে কিছু বলনি এ ব্যাপারে? মাথা নাড়ল ছোটখাটো মানুষটা। ঠিক আছে ডয়েস, এখন যাচ্ছি আমি। প্রয়োজন হলে আবার আসব। তখন যেন তোমাকে এখানে পাই আমি। নিশ্চয় পাবে শেরিফ। 13। আধার নামতেই বাতাসের গতি ক্রমে বাড়তে লাগলো। দক্ষিণ পূব দিক থেকে বইছে কনকনে ঠান্ডা ঝড়ো বাতাস। ম্যাট স্টুয়ার্ট যখন রাতের টহল দিতে বের হলো, তখন আরও বেড়েছে ঝড়ের তেজ। ঝোপ গাছপালা ও বড় বড় বোল্ডারে ঘষা খেয়ে তীব্র গো গো শব্দে ছুটে যাচ্ছে
সামিট পেইরির দিকে। রুবিকন ক্রিকের উঁচু জায়গাটায় দাঁড়িয়ে থাকতে রীতিমতো সমস্যায় পড়ে গেল ও। বৃষ্টি শুরু হলে কি করবে ভেবে পেল না। এদিকে ঘোড়াটাও অস্থির, ঘন ঘন দিক বদল করছে বাতাসের ধাক্কা সামাল দিতে। ওটার লাগাম ধরে রেখেছে ম্যাট। পানির শব্দ কানে আসছে, উথাল পাথাল করছে লেকের পানি। বাতাসের হুঙ্কারে কান পাতা দেয়। এরকম পরিস্থিতিতে একটা কথা খেয়াল হতে মনে হলো, মনে মনে হাসলো যুবক। আনন্দ আর সন্তুষ্টির হাসি। আনন্দের কারণ টেক ডরম্যানকে সত্যি ভুল বুঝেছিল ও। আজ প্রমাণ হয়ে গেছে লোকটা কম্বাইনের ভয়ে নয়, শুধু তার চাচার কথা ভেবেই রজার লোগানের বিরোধিতা করেনি এতদিন। প্রথম সুযোগেই আজ নিজের অবস্থান প্রকাশ করে ফেলেছে। সন্তুষ্টির কারণ অন্য। এতদিন প্রেমিক টেকের নাম ভুলেও কখনো মুখে আনতে শোনেনি ও অ্যানিকে। ওর সামনে কেউ নামটা উচ্চারণ করলেও বিরক্ত হয়েছে, সরে গেছে সেখান থেকে। কিন্তু আজ ঘটেছে উল্টো। সাপার খেতে বসে ম্যাট যখন অ্যালেক ও ব্রুসকে ডেভ ডরম্যানের অথষ্টক্রিয়ার কথা বলল, আগ্রহ নিয়েই শুনেছিল মেয়েটা। কিন্তু টেকের কথা উঠতেই সামনে থেকে সরে যেতে চেয়েছিল, কিন্তু যায়নি শেষ পর্যন্ত। লোগানকে দেয়া টেকের করা হুঁশিয়ারির কথা শুনে কৌতূহলী হয়ে থেকে গেছে। তার হাতে মার খেয়ে টিম স্টারের মতো দানব জ্ঞান হারিয়ে ফেলেছে শুনে মিষ্টি হাসির আভাসও ফুটেছিল ওর মুখে। মাঝরাত পেরিয়ে গেলেও জায়গা ছেড়ে নড়ল না ম্যাট। বৃষ্টি নামেনি এখনো, তাই আরও কিছুক্ষণ থেকে যাবে ঠিক করেছে।